আবার লাইভে? আচ্ছা, হঠাৎ করে আমার ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। দেখেন, মেঘনাথকে ঠিক করা, আবার বলতেছি, বিভীষণকে ঠিক করার জন্য 4 জনের রেফারেন্স দেওয়া হয়। একটা হচ্ছে নিকষা সতী তোমার জননী, বলেছিলাম জননী গ্রন্থটা কার, জননী কার লেখা বের করবেন। এরপর রাবণ, কুম্ভকর্ণ, মেঘনাথ। দেখেন, নিকষা সতী তোমার জননী, সহোদর রক্ষশ্রেষ্ঠ, রক্ষশ্রেষ্ঠকে রাবণ, আর সহোদর কোন সমাস, বহুব্রীহি সমাস। তারপর শুলি শম্ভুনিপ কুম্ভকর্ণ, শুলি শম্ভুনিপকে, এই যে কুম্ভকর্ণ ত্রিশূলের দেবতা, শূলপাণির দেবতা। তারপর কে দেখেন, মেঘনাদ। ভাতৃপুত্র বাসব বিজয়, আমরা কি বলেছিলাম, বাসব শব্দের অর্থ কি, দেবতাদের রাজা ইন্দ্র, দেবতাদের রাজার মন জয় করতে পেরেছে, এই জন্য কিন্তু মেঘনাদকে বলা হয় ইন্দ্রজিৎটাও কিন্তু মেঘনাদের নাম। বুঝতে পেরেছেন এটা? আচ্ছা, শুলি শম্ভুনিপ কুম্ভকর্ণ, ভাতৃপুত্র বাসব বিজয়ী, নিজ গৃহপদ, নিজ গৃহপদ অর্থ কি, নিজের ঘরের পদ, তার দেখাও তস্করে, তস্কর শব্দের অর্থ কি, চোর। আর আমরা কি বলেছিলাম, যত নেগেটিভ কথা আছে, যত নেগেটিভ ওয়ার্ড এখানে ব্যবহার করা হবে, সব হচ্ছে কে, লক্ষণ, সব লক্ষণ। বুঝতে পেরেছেন? নিজ গৃহপদ তার দেখাও তস্করে। চণ্ডাল, চণ্ডাল শব্দের অর্থ লেখেন নিচু শ্রেণীর লোক, চণ্ডাল শব্দের অর্থ নিচু শ্রেণীর লোক, চণ্ডাল। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, আলয় শব্দের অর্থ কি, আসন, আলয় শব্দের অর্থ কি, আসন। চণ্ডালে বসাও আনি রাজার আলয়ে, মানে নিচু শ্রেণীর লোককে তুমি রাজার আসনে বসিয়ে দিলে, এটাকে বলা হয় উলুবনে মুক্ত ছড়ানো। বুঝতে পেরেছেন? উলুবনে মুক্ত ছড়ানো কিন্তু এটাকে বলা হয় প্রবাদ বাক্য। এতটুকুর মধ্যে কোনো প্রবলেম আছে? আশা করি নাই। তারপরে দেখি কারো কোনো কমেন্টস থাকলে জানান। এই যে সব তো দেখতে পারতেছেন এখন। নাফিসা তাবাসসুম এখন দেখতেছেন? নেটের উপর কারোই হাত নাই, কিছু করার নাই, আপনারা যদি আমার দোষী করেন আর কিছু বলার নাই। এই স্লাইডটার কিছুই দেখেন না, এই স্লাইডটা কিন্তু আমি মুছিই নাই, কিন্তু এই স্লাইডটা কিন্তু এখনো আছে। আচ্ছা, স্লাইডটা আবার ব্যাখ্যা করে, আবার রিপিট করলে ভালো হয়। মাঝখানের কথাগুলো লাইন স্কিপ হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, অনেক প্রবলেম। কি কি এটা যখন পড়াতে গেছিলেন তখন থেকে প্রবলেম। আচ্ছা আচ্ছা, কিটা আবার বুঝাচ্ছি, কিছু দেখা যায় নাই আগে। আচ্ছা আমি আবার বুঝাচ্ছি, কি শব্দটা আবার বুঝাচ্ছি। দেখেন, দেখেন কি দুই রকম, ভালো করে বুঝে নেন। কি শব্দটা অস্বীকার দিয়ে হয়, কি শব্দটা, আচ্ছা এটা তো আর দরকার নেই, রক্ষপুরটা। কি শব্দটা অস্বীকার দেওয়া হয়, কি শব্দটা দীর্ঘিকার দেওয়া হয়। এখন মনে রাখবেন, কোন প্রশ্নের উত্তর যদি এই যে হ্যাঁ বা সরি হ্যাঁ না দিলে হয়ে যায়, মানে কোনো প্রশ্নের উত্তর ইয়েস অর নো দিয়ে যদি হয়ে যায়, তাহলে সেখানে কিন্তু অস্বীকার। যেমন আমি বললাম, দেখেন তোমার নাম কি রফিক, আর আপনি কি বলবেন, হ্যাঁ অথবা না। ইজিলি বুঝতে পেরেছেন? তুমি কি ভাত খাইছো, হ্যাঁ অথবা না। কি আর বাকি সব ক্ষেত্রে হচ্ছে দীর্ঘিকার। এখন আমি যদি বলি, দেখেন তোমার নাম কি, তোমার নাম কি, এখানে কি আপনি হ্যাঁ অথবা না বললে হবে? হবে না, আপনাকে একটা অ্যান্সার দিতে হবে। এটা কি বুঝতে পেরেছেন? কোন প্রশ্নের উত্তর ইয়েস অর নো দিয়ে যদি হয়ে যায়, তাহলে সেখানে রস্বীকার, বাকি সব ক্ষেত্রে দীর্ঘিকার। এতটুকু ক্লিয়ার? কোন প্রশ্নের উত্তর যদি হ্যাঁ বা না দিয়ে বলা যায়, তাহলে সেখানে রস্বীকার, বাকি সব ক্ষেত্রে দীর্ঘিকার। ওকে, আচ্ছা। আর এই স্লাইডের মধ্যে আমরা কি বুঝাচ্ছি, একটা কোশ্চেন দিচ্ছি আপনাদের, তব শব্দের অর্থ তোমার, এই তব শব্দটা আছে আর কোথায়, এটা বের করবেন, ঠিক আছে? আর আমরা কবিতার লাইন পড়তেছিলাম, দেখেন হায় তার উচিত কি তব এই কাজ, এই কিটা কিন্তু ওইখান থেকে আসছিল। তোমার কি এই কাজ করা ঠিক হয়েছে, উত্তর কি হ্যাঁ অথবা না। এই জন্য কি শব্দটা দেখছেন রস্বীকার দিয়ে লিখেছি আমরা। উচিত কি তব এই কাজ, নিকষা সতী তোমার জননী। আমরা কি করি, ছেলে মেয়ে খারাপ হয়ে যাইতে নিলে কার রেফারেন্স দিই, বাপ মার রেফারেন্স দিই। প্রথম রেফারেন্স দিচ্ছে তার মার, তারপর তার বড় ভাইয়ের, তারপর মেঝো ভাইয়ের, তারপর তার ভাতিজা। দেখেন কি লাইনগুলো আছে, নিকষা সতী তোমার জননী,
সহোদর রক্ষশ্রেষ্ঠ, রক্ষশ্রেষ্ঠকে রাবণ, শুলি সম্ভনী কুম্ভকর্ণ, এই যে কুম্ভকর্ণ ত্রিশূলের দেবতা, এর বলা হয় শিব অথবা শুল পানির দেবতা, শুল পানির দেবতা কুম্ভকর্ণ। তারপর আসেন মেঘনাদ, ভাতৃপুত্র বাসব বিজয়ী। এখন বাসব শব্দের অর্থ কি? বাসব শব্দের অর্থ ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র। এই জন্য মেঘনাদকে বলা হয় ইন্দ্রজিৎ, মানে দেবতাদের রাজাকে জয় করতে পেরেছে বলেই তাকে আরেকটা নাম দেওয়া হয় ইন্দ্রজিৎ। এতটুকু কি বুঝিয়েছেন? আর এখানে জননী লিখছে কেন? জননী, সরি জনি লিখছি ভুলে, জননী। জননী কেন লিখেছি? দেখেন জননী গ্রন্থটা কার লেখা, আর জননী এইটা কোথায় আছে বাংলা ফার্স্ট পেপারের, এটা বের করবেন। বুঝা গেছে বিষয়টা? আর কোনো কোশ্চেন স্লাইড নিয়ে? জি জি জি, কি দিয়ে কোশ্চেন করলে অ্যান্সারটা হ্যাঁ অথবা না দিয়ে করতে হবে? হ্যাঁ আরেকবার তো করলাম, এবার বুঝছেন? সব ক্লিয়ার? আচ্ছা নেক্সট। আচ্ছা নিজ গৃহপথ তার দেখাও তস্করে, বলেছিলাম যত নেগেটিভ নিউজ আছে, তস্কর মানে কি চোর, যত নেগেটিভ কথা আছে সব লক্ষণ, যত নেগেটিভ। চন্ডালে বসাও আনি রাজার আলোয়, চন্ডাল মানে কি? নিচু শ্রেণীর লোক। আমরা বলি না চাড়াল, মানে কথায় কথায় আমরা বলি, চন্ডাল মানে হচ্ছে নিচু শ্রেণীর লোক। তার মানে এখানে কোন একটা প্রবাদ বাক্য মিলে, উলুবনে মুক্ত ছড়ানো বা বাদরের গলায় মুক্তোর মালা, এই প্রবাদগুলো কিন্তু মিলে। কেন মিলে? কারণ বলতেছে লক্ষণ একটা নিচু শ্রেণীর লোক, এই নিচু শ্রেণীর লোকের সাথে বিভীষণের মতো উচ্চ মর্যাদা সম্পন্ন লোক কিভাবে সম্পর্ক করলো, মাথায় ঢুকতেছে না। ওটাই বলতেছে। দেখেন চন্ডালে বসাও আনি রাজার আলয়, আলয় শব্দের অর্থ কি বললাম? আলয়, আলয় মানে হচ্ছে আসন, আলয় শব্দের অর্থ কি? আসন। কিন্তু নাহি গঞ্জি তোমা, আচ্ছা এটা মুছে ফেললাম। আচ্ছা বুঝতে পেরেছেন? সমস্যা নাই, তারপরে আমি আসি। আচ্ছা গঞ্জি শব্দের অর্থ কি? ধন্যবাদ, আমার হাসি সুন্দর। আচ্ছা গঞ্জি শব্দের অর্থ তিরস্কার করা, তিরস্কার। তিরস্কার মানে বুঝুন তো ভর্ৎসনা আর কি, যেমন আপনারা পরীক্ষায় খারাপ করলে যে পরিমাণ ভর্ৎসনা করে ঘরের মধ্যে, ওই টাইপের। কিন্তু নাহি গঞ্জি তোমা, তোমার আমি তিরস্কার করতেছি না। দেখেন এটা সিস্টেমটা কি জানেন? আমাদের ছোট ভাই বোনদের যদি কোনো একটা গোপন কথা বলেন, ওরা কি করে? বাবা মার কাছে যায় বলে কি, তুমি যে আমার এই কথাটা বলছো আমি কি কাউরে বলছি? দেখছেন কথাটা বললে তারপর কি বলে, তুমি যে এই কথাটা বলছো আমি কি কাউরে বলছি? বলি নাই। এখানে মেঘনাদ কি করতেছে? বিভীষণের ইচ্ছা মতো টিটকারি করতেছে, করার পরে কি বলতেছে? মানে আমি কোনো তিরস্কার করতেছি না, তোমার তো কোনো তিরস্কার করতেছি না। নাহি গঞ্জি তোমা, গুরুজন তুমি পিতৃতুল্য, পিতৃতুল্য শব্দের অর্থ কি? চাচা, পিতৃতুল্য শব্দের অর্থ চাচা। আর এই লাইনটার সাথে আমার পথের অমিল আছে, আমার পথ প্রবন্ধের অমিল আছে, আপনারা পাবেন। কেন অমিল আছে এটা? আমার পথ প্রবন্ধের মধ্যে বলা হয়েছে গুরুজন টুরুজন যাই হোক না কেন তার ভুল আমি ধরায় দিব, কিন্তু এখানে কি বলতেছে যে তুমি গুরুজন, এই জন্য তোমাকে আমি কি করতেছি না, কোনো তিরস্কার করতেছি না। সব তিরস্কার কার? অন্য কারো। বুঝতে পেরেছেন নিশ্চয়ই এখানে অমিলটা কোথায়? আর এই লাইনটার সাথে অপরিচিতা গল্পের মিল আছে। কিভাবে? অপরিচিতা গল্পের মধ্যে খেয়াল আছে যে মামার এত অন্যায় আবদারের সত্ত্বেও কিন্তু আপনার অনুপম কিছুই বলে নেই। যারা সদ্য এসএসসি পাশ করে এসেছেন তারা সবগুলো পড়লে কিন্তু তারপর বুঝবেন। আশা করি যারা ফার্স্ট ইয়ারে পড়েছেন তারা কিন্তু বুঝতেছেন। ছাড়ো দ্বার, দ্বার শব্দের অর্থ কি? দরজা। যাব অস্ত্রাগারে, স্যার এটা আপনার অস্ত্রাগার তো জানেন, বের করবেন অস্ত্রাগারের ইংলিশ কি? অস্ত্রাগারের ইংলিশ কি? অস্ত্রাগার এটা কিন্তু চতুর্থী তৎপুরুষ, অস্ত্রের জন্য আগার, আগার শব্দের অর্থ ঘর। ছাড়ো দ্বার যাব অস্ত্রাগারে, পাঠাইব রামানুজে, রামানুজকে দেখেন রাম, দুইটা শব্দ, রাম প্লাস অনুজ, অনুজ মানে কি? ছোট, অনুজ শব্দের অর্থ কি? ছোট না? তাহলে পাঠাইবো রামানুজ, রামের ছোট এখানে কাকে ধরা হচ্ছে? লক্ষণ। এটাকে ছোট ভাই বলতেছি না, মানে রামের প্রতিনিধি। পাঠাইবো রামানুজে সমন ভবন, সমন ভবন শব্দের অর্থ জমালয় বা সোজা কথা বলে জাহান্নাম। বুঝতে পেরেছেন? রামানুজকে লক্ষণ, রামের ভাই না, মানে রামের প্রতিনিধি এখানে বোঝাচ্ছে। পাঠাইবো রামানুজের সমন ভবনে,
লঙ্কার কলঙ্ক, লঙ্কার কলঙ্ক, লঙ্কার পাশে লেখেন লঙ্কাপুরীর কলঙ্ক। লঙ্কাপুরীর কলঙ্ক কোনটা? যে লক্ষণ আমাদের এলাকায় প্রবেশ করছে, এটাই আমাদের জন্য একটা কলঙ্ক। বুঝতে পেরেছেন? কথার কথা মনে করেন কোন ঘরের মধ্যে হঠাৎ করে মনে করেন কোন আপনার ঘরের মধ্যে পুলিশ গেছে, আশেপাশের লোকেরা কি মনে করবে? বাপরে বাপ, পুলিশ গেছে, কি না কি হইছে, মানে পুরো এলাকা রটে গেছে। অথচ বিষয়টা কিন্তু এমন হতে পারে যে আপনার মোবাইল চুরি হয়ে গেছে, আপনি জিডি করছেন, পুলিশ মোবাইলটা দিতে আসছে, হতে পারে না? কিন্তু প্রথমেই দেখে কি মনে করে? বাপ, নেগেটিভিটি চিন্তা ভাবনা করে। তো লক্ষণ লঙ্কা নগরীতে প্রবেশ করেছে, এটাই লঙ্কাপুরীর জন্য কলঙ্ক। বুঝতে পারছেন? লঙ্কার কলঙ্ক আজ ভঞ্জীব, ভঞ্জীব শব্দের অর্থ লেখেন দূর করব, আর আহব শব্দের অর্থ লেখেন যুদ্ধ করে। লঙ্কার কলঙ্ক আজ যুদ্ধ করে দূর করব। বুঝতে পারছেন? কোনো সমঝোতা না, ওরে পিড়ায় বের করে দিব, সোজা কথা এটাই। একটু বুঝতে পেরেছেন? একটু জানান দয়া করে কোনটা ক্লিয়ার না? না, জননী শওকত ওসমানের লেখা না। নাফিসা কি দেখা যায় না? সব তো দিয়ে করতেছি না। লঙ্কা শ্রীলঙ্কা না, এগুলো কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। বুঝতে পারছেন? লঙ্কা বলতে শ্রীলঙ্কা, এগুলো কোনো ঐতিহাসিক ভিত্তি নেই, এগুলো আমাদের বানানো ফালতু কথাবার্তা এগুলা। আচ্ছা, বাঙালি খাবেন নেগেটিভ চিন্তা ভাবনা, হ্যাঁ শুধু নেগেটিভ চিন্তা ভাবনা, ঠিক বলছেন। এই আল আদি, আচ্ছা, আর আদি আমি বুঝতেছি না, কিন্তু আপনি কি বুঝেন নাই? আপনি মনে হয় মাত্র ইন করছেন নাকি? আচ্ছা, উত্তরিলা বিভীষণ আবার আটকে গেছে, কিন্তু শুনতে পাচ্ছি না, দেখতেও পাচ্ছি না। কই, আমাদের এখানে তো কোনো কিছু আটকাচ্ছে না। হুম? এখানে তো কোনো কিছু আটকা দেখা যাচ্ছে না। সবাই বুঝছেন? সবারই কি আটকাইছে? কই, জসিম, সব ক্লিয়ার আছে? লিজা, তাহলে আপনার ওইখানে প্রবলেম হয়েছে, এখানে কোনো কিছু দেখিনি আর কি। সব ঠিক আছে, হ্যাঁ ঠিকঠাক আছে, সবাই বলতেছে ওকে, আমিও এখান থেকে সব দেখতেছি কিন্তু। এরপর আসেন উত্তরীলা বিভীষণ। স্যার, উত্তরী শব্দের অর্থ কি? উত্তরী শব্দের অর্থ চাদর। উত্তরী, এটা কোথায় আছে বের করবেন। আর উত্তর দিকের কথা আছে কোথায়? উত্তর দিক, এটা বের করবেন। উত্তরীলা বিভীষণ, বিভীষণ উত্তর দিল, বৃথা এ সাধনা ধীমান। কোন সাধনা? লেখেন আপনারা যে অস্ত্র আনার সুযোগ চাওয়া, অস্ত্র আনার সুযোগ দেওয়া। কারণ মেঘনাথ কিন্তু একটা কথা বলেছিল, আমাকে সুযোগ দাও, আমি অস্ত্র আনতে যাব, আমি লক্ষণকে মারবো। কি বলতেছে? বৃথা এ সাধনা ধীমান, তুমি যে আমার কাছে অস্ত্র আনার সুযোগ চেয়েছ, এটা শুধু শুধু করতেছ, ফালতু কথাবার্তা। রাঘব দাস আমি, রাঘব জানি কে ছিল? রাম, আপনাদের নিশ্চয়ই মনে আছে। দেখেন রাঘব শব্দটা ভাঙতেছে কিভাবে? রঘু যোগ অ ইকুয়াল টু রাঘব। সেম দেখেন, আপনারা পড়েছিলেন মনু যোগ অ ইকুয়াল টু মানব। বুঝতে পেরেছেন? এভাবে যদি আমরা আরো করি, দেখেন বস্তু যোগ অ বাস্তব। তাহলে এবার করেন তো যাদব, যাদব কিভাবে হবে? বুঝতে পারছেন? এভাবে কিন্তু আপনারা বানায় নেবেন। কিন্তু রঘু বংশে জন্ম নেওয়ার কারণে কিন্তু তাকে রাঘব বলা হচ্ছে। দেখুন কি বলতেছেন, রাঘব দাস আমি, আমি রামের দাস, কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব। আমি যেখানে যেখানে কবিতার লাইনগুলো থামি, আপনারা সেভাবেই কিন্তু থামবেন, থামবেন। কি প্রকারে তাহার, তাহার মানে কি? রামের। তাহারের পাশে লেখেন রামের। কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব, রক্ষিতে অনুরোধ, এটা লাইনটার অর্থ লিখলেন, আমি কিভাবে রামের বিপক্ষে কাজ করব তোমার অনুরোধ রাখতে গিয়ে। সোজা বাংলায় বলতে গেলে কথাটা কিভাবে আসে? তোমার অনুরোধ রাখতে গিয়ে আমি কিভাবে রামের বিরুদ্ধে কাজ করব। কারণ আমি কার পক্ষের লোক? রামের পক্ষের লোক। এখন আমি যদি তোমাকে সুযোগ দিই, তাহলে তো রামের কথা রাখা হইল না। বুঝতে পেরেছেন? রাঘব দাস আমি, কি প্রকারে তাহার কাজ করিব, তাহার বিপক্ষ কাজ করিব, রক্ষিতে অনুরোধ। ঠিক আছে জি, বুসরা আপনার বইতে লেখা আছে আমি জানি। উত্তরিলা কাতরে রাবণী। স্যার কাতর, আচ্ছা আপনারা বলেন তো, এই যে সকাতর শব্দটা আছে, আর কোথায় বাংলা ফার্স্ট পেপারে সকাতর বের করবেন?
উত্তরিলা কাতরে রাবণী, রাবণীকে, রাবণের ছেলেকে বলা হয় কি রাবণী। উত্তরিলা কাতরে রাবণী কি বলতেছে, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে। বাক্য মানে কি এখানে কথা, বাক্য বলতে কি বোঝাচ্ছে কথা, ইচ্ছি মরিবারে মানে কি মরতে ইচ্ছে করতেছে, তোমার কথা শুনে মরে যেতে ইচ্ছে করতেছে, বুঝতে পেরেছেন? তোমার কথা শুনে মরে যেতে ইচ্ছে করতেছে। আমাদের বাংলা ফার্স্ট পাওয়ারে আরেকটা চরিত্র বলতেছিল এরকম, আমার কি মরণ আছে রে বাবা, এটা বের করবেন কে বলছে এটা। রাঘবের দাস তুমি, কোন কথাটা শুনে ইচ্ছে মরতে ইচ্ছে করতেছে, ওই এই লাইনটা দেখেন, রাঘবের দাস তুমি, তুমি রামের দাস, কেমনে ও মুখে আনিলে এই কথা, এই কথা তুমি কিভাবে মুখে আনলে, তুমি যে রামের দাস এই কথাটা তুমি মুখে আনছো কিভাবে। তার কহতা দাসেরে, এই দাস মানে পরবর্তী দাস দ্বারা বোঝাচ্ছে হচ্ছে মেঘনাদ, লাস্টের দাসটা হচ্ছে মেঘনাদ, আর এখানে তার বিনয় প্রকাশ পেয়েছে, এখানে তার বিনয় প্রকাশ পেয়েছে মেঘনাদের। মেঘনাদ নিজেকে কিন্তু দাস বলে প্রচার করে বিনয় প্রকাশ করতেছে, বুঝতে পেরেছিলাম? আবার বলতেছি, হে পিতৃব্য তব বাক্যে ইচ্ছি মরিবারে, তোমার কথা শুনে আমার মরে যেতে ইচ্ছে করতেছে। রাঘবের দাস তুমি, তুমি রামের দাস, এই কথাটা শুনে মরে যেতে ইচ্ছে করতেছে। কেমনে ও মুখে আনিলে এই কথা, এই কথা তুমি কিভাবে মুখে আনলে। তাত মানে কি বললাম, চাচা কহতা দাসেরে, আমাকে তুমি এই কথাটা বলো। একটু কি বুঝতে পেরেছেন, একটু জানান। মির্জাফর বিভীষণ, হ্যাঁ বুড়ি মুনাসেব আহ্বান গল্পে মেবি করিয়া হবে না, রাইট রাইট, সবাই ঠিক আছে। মাইকেল নাকি খুব মদ পান করতো, এটা কি ট্রু? আরে ভাই উনি মদ পান করতো না, উনি মধু পান করতো, এটা দিয়ে আমি কি করব? আচ্ছা এরপর আসেন, এবার এই লাইনটার অর্থ আপনারা আগে খাতায় লিখে নেন, আমি যা বলি ওইটা আপনারা আগে বইতে লিখে নেন, খাতা না স্যার, বইতে লিখে নেন। লেখেন, বিধাতা চাঁদকে আকাশে স্থাপন করেছেন। আবার বলতেছি, লেখেন, বিধাতা চাঁদকে আকাশে স্থাপন করেছেন, সেই চাঁদ কি মাটিতে গড়াগড়ি খায়। লিখে নেন, এই দুইটা লাইন লিখে নেন, বিধাতা চাঁদকে আকাশে স্থাপন করেছেন, সেই চাঁদ কি মাটিতে গড়াগড়ি খায়। লিখছেন, বিধাতা চাঁদকে আকাশে স্থাপন করেছেন, সেই চাঁদ কি মাটিতে গড়াগড়ি খায়। হ্যাঁ লিখে নেন। এবার দেখেন আমরা ইয়ে করতেছি, স্থাপিলা শব্দের অর্থ কি স্থাপন করা, স্থাপিলা শব্দের অর্থ হচ্ছে স্থাপন করা। বিধু শব্দের অর্থ চাঁদ, বিধি মানে হচ্ছে বিধাতা, বিধাতা মানে খোদা, বিধি মানে হচ্ছে বিধাতা। স্থানুর ললাট, আচ্ছা স্থানুর শব্দের অর্থ আমাদের বাংলা বইয়ের মধ্যে আছে, স্থানু মানে হচ্ছে নিশ্চল। আবার এইটার কিন্তু আরেকটা মিনিং আছে, স্থানু মানে হচ্ছে শিব, এরকম একটা নাম আছে। আচ্ছা আগে আপনারা লিখে নিছেন কিনা, যে দেখেন লিখে নিছেন কিনা আপনারা। স্থানু মানে হচ্ছে নিশ্চল লেখা আমাদের বাংলা বইয়ের মধ্যে, আবার স্থানু মানে হচ্ছে শিব হয়। স্থানু, স্থানুর ললাট, আমরা এখানে স্থানু ধরতেছি হচ্ছে আকাশ টাইপের আর কি। লিখেছেন? আচ্ছা, স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাট, ললাট মানে কপাল। তা আমরা এখানে ভাবার্থ ধরতেছি, সব শব্দার্থ ধরা যাবে না। মানে আকাশের কপালে, আকাশের কপাল, এই চাঁদের কপালে চাঁদ, চাঁদের আবার কপাল কোটা, পুরোটাই তো কপাল। স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে, শব্দের অর্থ কি বিধাতা চাঁদকে আকাশে স্থাপন করেছেন। পড়ি কি ভূতলে, ভূতল মানে কি মাটি, পড়ি কি ভূতলে শশী, শশী শব্দের অর্থ কি চাঁদ, যান গড়াগড়ি ধুলোয়। তো দেখেন কি অর্থটা হচ্ছে, পড়ি কি ভূতলে শশী, যা শশী শব্দের অর্থ কি চাঁদ, সেই চাঁদ কি মাটিতে গড়াগড়ি খায়। তার মানে শব্দের অর্থটা কি বোঝাচ্ছে, আল্লাহ যে জিনিসটাকে আকাশে স্থাপন করেছেন সেটা যদি মাটিতে নেমে আসে তাহলে কি তার সম্মান বাড়বে না কমবে? অবশ্যই কমবে। এখানে বিভীষণকে তিনটা জিনিসের তুলনা দেওয়া হয়েছে। বিভীষণকে তুলনাগুলো কি আমি বলি, প্রথমটা হচ্ছে আকাশের চাঁদ, চাঁদের সাথে তুলনা দিচ্ছে। দুই নম্বর হচ্ছে পুকুর,
মানে কি বলবো, স্বচ্ছ পুকুর, স্বচ্ছ পুকুরের কথা, পুকুর আবার রাজহাঁসের কথা বলা যায়, তবে পুকুরটা এখানে অ্যাকসেপ্টেবল বেশি। 3 নম্বর হচ্ছে সিংহ। এই তিনটা জিনিসের সাথে তুলনা দিচ্ছে, বুঝতে পেরেছেন? স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে পড়ি কি ভূতলে, ভূতল মানে কি বললাম, মাটি। শশী যান গড়াগড়ি ধুলায়, সেই মাটি কি, সেই চাঁদ কি মাটিতে গড়াগড়ি খায়, এরকম। হে রক্ষরথী, রক্ষরথী কে, মেঘনাথ। হে রক্ষরথী ভুলিলে কেমনে, কে তুমি। এখানে তুমি ভুলিলে বলতে তোমার বংশ পরিচয় তুমি ভুলে গেছো কিভাবে। আপনারা লিখেন তোমার বংশ পরিচয় তুমি কিভাবে ভুলে গেছো, ভুলিলে কেমনে কে তুমি, তোমার বংশ পরিচয় তুমি কিভাবে ভুলে গেছো। আর স্যার আপনারা বের করবেন কে তুমি আছে আর কোথায়, কে তুমি বাংলা ফার্স্ট ওয়ার্ড কোথায় আছে, আর কে বাবা তুমি এটা কোথায় আছে, বের করবেন। হে রক্ষরথী ভুলিলে কেমনে কে তুমি, জনম তব কোন মহাকুলে। মহাকুল মানে হচ্ছে উঁচু বংশ, মহাকুল মানে হচ্ছে উঁচু বংশ। কুল বানানটা দেখছেন এখানে, কুল বানান রস্যকার দীর্ঘকার কিভাবে পার্থক্য হয় দেখাবো। তোমার জন্ম কত, তাহলে এখন যদি কোশ্চেন করা হয় অনুধাবনমূলক কোশ্চেন, বিভীষণ কি ভুলে গেছে, তাহলে কি হবে, তার বংশ পরিচয় বা তার বংশ মর্যাদা, তার জন্ম কত উঁচু বংশে, এগুলো কিন্তু ভুলে গেছে। কে বা সে অধম রাম, রাম আবার কেডা, রামরে কি বলতেছে অধম, কেন অধম বলতেছে রামকে, আরে বেটা ক্ষমতা যার আর কি, এখানে আমি অধম বলে আর যাই বলি না, আমরা তো পিছনে সরকারও গালি গালাজ করতে পারি, সামনে কি করতে পারি, রাম আবার কে। স্বচ্ছ সরোবরে, স্যার এই লাইনটার অর্থ লেখে নেন, পদ্মবনের স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে, লিখে নেন, পদ্মবনের স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে, সে কি কখনো কাদা পানি শ্যাওলায় যায়। লিখে নেন, পদ্মবনের স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে, পদ্মবনের স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে, সে কি কখনো কাদা পানি শ্যাওলায় যায়। লিখছেন, পদ্মবনের স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে, সে কি কখনো কাদা পানি শ্যাওলায় যায়। দেখেন স্বচ্ছ মানে কি পরিষ্কার, সরোবর মানে কি বড় দিঘি। দেখেন স্বচ্ছ সরোবরে করে কেলি, কেলি শব্দের অর্থ কি, কেলি, কেলি মানে হচ্ছে খেলা করে, রাজহংস মানে রাজহাঁস, পঙ্কজ কানন মানে কি পদ্মবন, তাহলে অর্থটা উল্টায় করলে কি হয়, দেখেন পঙ্কজ কানন মানে পদ্মবনের স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে। কবিতা লেখার সময় ছন্দ মিলাতে আগেরটা পিছে পিছেরটা আগে দেয়, তা আমরা বাংলা অর্থ করার সময় সেটাকে সাজিয়ে লিখবো, বুঝতে পেরেছেন। পদ্মবনের স্বচ্ছ পানিতে রাজহাঁস খেলা করে, যায় কি সে কভু, সে, দেখেন এখানে একটা কোশ্চেন, যদি বলে সে অর্থ কি, এখানে এখানে সে অর্থ চাইছে, তাহলে কি হবে, রাজহাঁস সে অর্থ। আর যদি বলা হয় সে দ্বারা কি বোঝানো হয়েছে, যদি এরকম কোশ্চেন করা হয় কি বোঝানো হয়েছে, তখন কিন্তু সেখানে রূপক অর্থটা কিন্তু অ্যাকসেপ্টেবল, রূপক অর্থ। এটা কি হবে বলেন তো, সে দ্বারা কি বোঝানো হয়েছে বলেন আপনারা, বিভীষণ। যদি বলে সে অর্থ কি কবিতায়, তখন কি হবে, রাজহাঁস। আর যদি বলা হয় সে দ্বারা কি বোঝানো হয়েছে, তখন হবে কি, বিভীষণ। বুঝতে পেরেছেন, অর্থ বলতে বোঝায় হচ্ছে শব্দার্থ, আর কি বোঝানো হয়েছে এটা হচ্ছে নিহিতার্থ। যেমন একটা এক্সাম্পল দিই, আপনারা জানেন না সামারি এবং থিমের মধ্যে পার্থক্য বুঝেন কিনা। আমি আপনারা বললাম তুমি যে কত ভালো সেটা তো বুঝছি, এখন বাহির থেকে একটা লোক শব্দের অর্থ কি বুঝবে, যে আপনি ভালো লোক, কিন্তু বাস্তবে অর্থটা কি, বেটা তুই যে কত খারাপ এটা তো আমি বুঝছি, এই টাইপের। দেখুন স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কাননে, যায় কি সে কভু পঙ্কিল সলিল, পঙ্কিল সলিল, পঙ্কিল মানে হচ্ছে কাদা, কাদা মাটি, আর সলিল মানে হচ্ছে পানি, মানে কাদা পানি। আর শৈবাল দলের ধাম, শৈবাল মানে হচ্ছে শ্যাওলা, আর ধাম মানে হচ্ছে জমাট স্তূপ, আর মানে কি শ্যাওলা, শ্যাওলার স্তূপ, সোজা কথা এটাই, শ্যাওলার স্তূপ বা শ্যাওলা। স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস পঙ্কজ কারণে, যায় কি সে কভু, প্রভু, প্রভু বলতে বোঝাচ্ছে হচ্ছে মেঘনাথকে। এখন প্রভু বলতেছে কারণটা কি, আরে ভাই আমরা দেখেন না বিচারকদের বলি যে মাই লর্ড, মাই লর্ড, এখানে মাই লর্ড মানে মাই আল্লাহ না, এটা সম্মানসূচক পদবী। পঙ্কিল সলিলে শৈবাল দলের ধাম, ধাম শব্দের অর্থ স্তূপ। বুঝতে পেরেছেন এতটুকু, একটু জানান এতটুকু বুঝতে পারলেন। জি জি, এখান থেকে ওয়ার্ড আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক বলছেন। জি জি, জননী মানিক বন্দ্যোপাধ্যায়, ভেরি গুড নাহিয়ান।
আমি জানি না আপনারা আমার কষ্টটা বুঝতে পারতেছেন কিনা, আর কিছু বলবো না শুধু। তবে তারপরে একটা দুঃখ যে আমি অফলাইনের মতো করে সার্ভিস আপনাদেরকে দিতে পারতেছি না। অফলাইনে পিটায় পিটায় পড়াইতে পারি, আপনাদেরকে পিটাইতে পারতেছি না। কে তুমি? সাম্যবাদী, রাইট বুসরা, আপনার বইতে লেখা আছে আমি জানি। জি জি, এখান থেকে ওয়ার্ডে আসার সম্ভাবনা অনেক বেশি। না না, আপনি শওকত ওসমানের কথা আনতেছেন কেন তন্ময়? আমাদের বাংলা ফার্স্ট পেপারে কাদের কথা আছে ওইটা চাই আমরা, আমরা ওই অত সাহিত্য চাই না। শওকত ওসমানের গ্রন্থ আছে আমি জানি। আচ্ছা, তাহলে আবার শুরু করতেছি আমরা। মৃগেন্দ্র কেশরী, মৃগ মানে কি? পশু। দেখেন মৃগ মানে হচ্ছে কি? পশু, পশু, মৃগ। এই জন্য কিন্তু অনেক সময় বলে মৃগয়া, একটা ওয়ার্ড বলে মৃগয়া মানে পশু শিকারে যাওয়া। ইন্দ্র মানে কি? রাজা। মৃগেন্দ্র কেশরী, কেশরী মানে কি? সিংহ। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? মৃগেন্দ্র কেশরী, হে কবে? হে বীর কেশরী। এখানে বীর কেশরী দ্বারা হচ্ছে মেঘনা, বিভীষণ। বীর কেশরী দ্বারা হচ্ছে বিভীষণ। আপনাদেরকে গতকালকে ছবি দিয়েছি। সম্ভাসে শৃগালে মিত্র ভাবে। শৃগাল মানে কি? শিয়াল। সম্ভাস মানে হচ্ছে সম্বোধন করে। সম্ভাসে শৃগালে মিত্র ভাবে মানে পশুর রাজা সিংহ কি কখনো শিয়ালকে বন্ধু মনে করে? বুঝতে পেরেছেন? তাহলে এখানে সিংহকে, সিংহ বোঝাচ্ছে হচ্ছে বিভীষণকে, আর শিয়ালকে সে হচ্ছে লক্ষণ। পশুর রাজা মানে পশুরাজ সিংহ কি কখনো শিয়ালের সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারে? এটাই বলতেছে। অজ্ঞ দাস, আমি অজ্ঞ মানুষ। এই অজ্ঞ দাসটাকে লিখে নেন মেঘনাদ। অজ্ঞ দাসটাকে মেঘনাদ। অজ্ঞ দাস, বিজ্ঞতম তুমি, তুমি কি? বিজ্ঞ। অবিদিত নহে কিছু তোমার চরণে। স্যার অবিদিত মানে লেখেন অজানা। অবিদিত শব্দের অর্থ লেখেন অজানা। অবিদিত নহে কিছু তোমার চরণে। আপনারা একটু বের করবেন বাংলা ফার্স্ট পেপারের মধ্যে অবিদিত শব্দটা আছে আর কোথায়? অবিদিত। চরণ মানে হচ্ছে পা। এই বেটা, তোমার পায়ের কাছে কিছু অজানা না বেটা, পা দিয়ে আমি কি করবো? পা মানে, চরণ মানে এখানে নিকটে। চরণ মানে এখানে লেখেন নিকটে। চরণ শব্দের অর্থ লেখেন নিকটে। এত মারপিট কেন জিহান খান? হ্যাঁ, পিটায় পিটায় পড়াই। অবিদিত নহে কিছু তোমার চরণে, তোমার কাছে কিছুই কি না? অজানা না। বুঝতে পেরেছেন? এবার আপনারা এই লাইনটা বের করবেন, আমি লিখে দিচ্ছি। তারই চরণে নিবেদিত প্রাণ। তারই চরণে নিবেদিত প্রাণ। কি বললাম? তারই চরণে নিবেদিত প্রাণ। এই লাইনটা কোথায় আছে বের করবেন। তারই চরণে নিবেদিত প্রাণ। অবিদিত নহে কিছু তোমার চরণে। ওকে, এবার দেখেন অজ্ঞ দাস, আমি অজ্ঞ। আচ্ছা সরি, ক্ষুদ্রমতি। স্যার মতি শব্দের অর্থ কি? এটাই তো আমরা অনেকে জানি না। ক্ষুদ্রমতি, মতি শব্দের অর্থ অনেকে জানি না। মতি ভাই দেখেন, মতি শব্দের অর্থ হচ্ছে মন। মতি মানে কি বললাম? মন। আমরা বলি না তোর মতি গতি ঠিক নাই, কথার কথা এভাবে লিখি না, তোর মতি গতি ঠিক নাই। মতি মানে কি? মন, মানে তোর মনের গতি ঠিক নাই। বুঝতে পেরেছেন? ক্ষুদ্রমতি মানে ক্ষুদ্র মন যার, এটা বহুব্রীহি সমাস। ক্ষুদ্রমতি নর সুর। সুর মানে কি? শক্তিশালী। সুর মানে শক্তিশালী বলে, দৈত্য বলে ইত্যাদি। ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ। সুর মানে হচ্ছে শক্তিশালী। সে একজন ক্ষুদ্রমনা যোদ্ধা। সোজা কথা, সুর দ্বারা উদ্দেশ্য যোদ্ধা। নর মানে হচ্ছে পুরুষ, মানুষ। নহিলে অস্ত্রহীন। অস্ত্রহীন মানে কি? অস্ত্রহীন মানে হচ্ছে মেঘনাদ। এখানে অস্ত্রহীন শব্দের অর্থ কি? নিরস্ত্র। নইলে অস্ত্রহীন যোধে। যোধে শব্দটা লেখেন যোদ্ধা। অস্ত্রহীন যোধে কি সম্বদে সংগ্রামে, না হলে সে কি নিরস্ত্র যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করতে পারে? বুঝতে পেরেছেন? লক্ষণ একজন ক্ষুদ্র মনা লোক, না হলে সে কি নিরস্ত্র যোদ্ধাকে যুদ্ধে আহ্বান করতে পারে? বুঝতে পেরেছেন বিষয়টা? এখানে লেখেন কাপুরুষচিত। কাপুরুষ, বুঝতে পেরে লিখে দেন কাপুরুষচিত মনোভাব বা কাপুরুষী মনোভাব। কেন কাপুরুষ মনোভাব? এক যোদ্ধা অন্য যোদ্ধাকে কখনো নিরস্ত্র অবস্থায় মারতে পারে না। আসল যোদ্ধা যে, সে কি করে? অন্য যোদ্ধাকে সুযোগ দেয়, মানে অস্ত্র নেওয়ার সুযোগ দেয়।
এখানে কি বলতেছে, লক্ষণ একজন ক্ষুদ্র মনালক। কেন ক্ষুদ্র মনালক? আমি নিরস্ত্র, তার কাছে সে সশস্ত্র, সে আমার মারতে পারবে, এটাই স্বাভাবিক। এখানে ক্রেডিটের কি আছে? কিছুই নেই। নইলে অস্ত্রহীন যদি কি সম্বদে সংগ্রামে না অবিদিত 52 দিনগুলোর মধ্যে নাই নাহিয়ান কহ মহারথী। একই মহারথী প্রথা, মহারথী মানে লেখেন বীরের প্রথা। মহারথী শব্দের অর্থ দ্বারা এখানে উদ্দেশ্য হচ্ছে আপনার মেঘনাদ, সরি বিভীষণ। মহারথী শব্দের অর্থ এখানে লেখেন উদ্দেশ্য হচ্ছে মেঘনাদ। আর মহারথী প্রথা মানে লেখেন বীরের প্রথা। এখানে কোনটা বীরের প্রথা না বলতেছে, কোনটা বীরের প্রথা না, যে অস্ত্রহীন যোদ্ধাকে যুদ্ধে মারা, এটা তো বীরের প্রথা না। কহ মহারথী, একই মহারথী প্রথা, এটা কি কোনো বীরের প্রথা? নাহি শিশু লঙ্কাপুরে, লঙ্কাপুরে এমন কোন শিশু নাই শুনি না হাসিবে এই কথা। এই কথা কি শুনে হাসবে না? কেন? কোন কথা? যে নিরস্ত্র যোদ্ধাকে একজন সশস্ত্র লোক মারছে, এটা আবার হাসবে না কেন? বুঝতে পেরেছেন? মশা মারতে কামান দাগাইছে, এখানে তো হাসার বিষয়। ওটা বলতেছে নাহি শিশু লঙ্কাপুরে শুনি না হাসিবে এই কথা, এই কথা শুনে হাসবে না। ছাড়ো হো পথ, পথ ছাড়ো, আসিব ফিরিয়া এখনই, এখনই ফিরে আসবো। দেখিব আজি, আজ দেখব কোন দেব বলে, দেব বলে, দেব বলে মানে কি? দেবতার শক্তিতে। লিখে নেন আপনারা, কোন দেব বলে বিমুখে সমরে মরে। বিমুখ মানে কি? বিমুখ শব্দের অর্থ আসলে, শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে, বিরুদ্ধে। বিমুখ শব্দের অর্থ হচ্ছে বিরুদ্ধে, কিন্তু আসলে হচ্ছে ফেস টু ফেস। মানে এখানে উদ্দেশ্য হচ্ছে ফেস টু ফেস, মানে আমার বিরুদ্ধে যুদ্ধ করে। দেখেন বিরুদ্ধে দাঁড়ালেই তো ফেস টু ফেস হয়। ওটাই বলতেছে কোন দেব বলে বিমুখে সমরে মরে। সমর শব্দের অর্থ কি? সমর, সমর শব্দের অর্থ যুদ্ধ। বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি মানে সুমিত্রার খারাপ ছেলে। বুঝতে পেরেছেন? দেখিব আজি কোন দেব বলে, কোন দেবতার শক্তিতে বিমুখে সমরে মনে মানে ফেস টু ফেস আমার সাথে যুদ্ধ করে সৌমিত্রী কুমতি সুমিত্রার খারাপ ছেলে। সৌমিত্রী কুমতি দ্বারা লক্ষণকে উদ্দেশ্য করা হয়েছে। বুঝতে পেরেছেন? আর দেব বলে দ্বারা এখানে মানে ওর যে পূর্বপুরুষ এদের প্রতি কটাক্ষ করা হয়েছে। আমরা অনেক সময় কলেজে মারামারি লাগি না, বলি না তোর কোন বাপ আছে নিয়ে আসিস, এই টাইপের। কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্রী কুমতি, কোন দেবতার শক্তিতে আমাকে কি করে? লক্ষণ যুদ্ধ করে। একটু জানান তো, একটু বুঝছেন কিনা? পঁচিশ জন আছেন। তামিন আপনি হারাই গেছিলেন নাকি? হারাই গেলে আপনারাই লসে পড়বেন কিন্তু। ধন্যবাদ রাসেল। এখন সেম আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি যে পাকিস্তানি বাহিনী, দুইটা কথা। হানাদাররা বা পাকিস্তানিরা আমাদেরকে রাতের বেলা আক্রমণ করছে, পাকিস্তানিরা নিরস্ত্র বাঙালিদের উপর আক্রমণ করছে। কোনটা কাপুরুষিত মনোভাব হবে? অ্যান্সার হবে হচ্ছে নিরস্ত্র বাঙালিদের উপরে। কারণ যুদ্ধের মধ্যে রাত দিন বলে কোনো কথা নেই। বুঝতে পারছেন? লাস্ট 3 লাইন বুঝেন নাই? দেখেন, লাহি শিশু লঙ্কাপুরে মানে লঙ্কাপুরে এমন কোন শিশু নেই শুনি না হাসিবে এই কথা। কোন কথা শুনে হাসবে না? যে একজন নিরস্ত্র লোককে কি করছে, যে একজন সশস্ত্র লোক মারতেছে, এটা শুনে তো হাসবেই। তারপর দেখেন কি বলতেছে, লঙ্কাপুরে শুনি না হাসিবে এই কথা। ছাড়ো হো পথ, ছাড়ো হো পথ মানে পথ ছাড়ো, আসিব ফিরিয়া এখনই, এখনই ফিরে আসবো। কাকে বলতেছে পথ ছাড়তে? বিভীষণকে বলতেছে তুমি পথ ছাড়ো, আমি অস্ত্র নিয়ে আসতেছি। দেখিব আজি, আজ দেখব কোন দেব বলে মানে দেবতার শক্তিতে বিমুখে সমরে মরে মানে আমার বিরুদ্ধে যুদ্ধ করে। সমর মানে কি বললাম? যুদ্ধ। সৌমিত্রী কুমতি মানে সুমিত্রার খারাপ ছেলে। সুমিত্রার খারাপ ছেলে বলতে কি বোঝাচ্ছে? লক্ষণ। বুঝতে পারছেন? তারপর দেখেন দেব দৈত্য নররণে। আচ্ছা এবার দেখেন একটা বিষয়, যে এই যে মানে মেঘনাথকে যে যুদ্ধে পাঠাইছে, আসলে কি তার কোনো যোগ্যতা ছিল নাকি ছাত্রলীগ ছাত্রদল কিংবা শিবির করতে হলে তারা যুদ্ধে পাঠাইছে? এগুলাই বলতেছে। দেখেন, দেব দৈত্য নর ররে। মেঘনাথ, মেঘনাথ কাদের সাথে যুদ্ধ করছে? দেবতা, দৈত্য, নর মানে কি মানুষ, এই সবার সাথে যুদ্ধ করেছে। সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ, রক্ষশ্রেষ্ঠকে রাবণ। যা সচক্ষে কে দেখেছে? রাবণ দেখেছে। পরাক্রম দাস মানে কি? পরাক্রম দাস, পরাক্রম দাস দ্বারা উদ্দেশ্য হচ্ছে মেঘনাথ। আর পরাক্রম দাস মানে হচ্ছে যাকে কেউ হারাতে পারেনি। কি বলতেছে? দেবতা দৈত্য সবার সাথে যুদ্ধ করেছে,
তাকে কেউ, মেঘনাদকে কেউ হারাইতে পারে নাই। আর এটা কে দেখছে? এটা রাবণ দেখছে। তো বলতেছে আমি আমার যোগ্যতা দিয়ে যুদ্ধে যাচ্ছি, আমি কোনো ওই যে আমার বাবার নামের কারণে আমি যাচ্ছি না, ওইটাই বলতেছে। দেখুন, দেব দৈত্য নর রণে, রণ মানে যুদ্ধ, স্বচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ, এটা স্বচক্ষে কে দেখেছে? রাবণ দেখেছে। পরাক্রম দাস মানে কি? মেঘনাদ, মানে যাকে কেউ হারাতে পারেনি। এবার দেখেন কি দেখি, কি দেখির আগে ব্র্যাকেটে লেখেন লক্ষণের, ব্র্যাকেটে একটু লিখে নেন, কি দেখির আগে খাতায় লিখে নেন লক্ষণের। কি দেখি ডরিবে দাস, হ্যাঁ লক্ষণের কি আছে যে আমি ওরা দেখে ভয় পাবো? কি দেখি ডরিবে দাস, হেন, হেন মানে লেখেন এত, হেন শব্দের অর্থ লেখেন এত বা এমন, এমন দুর্বল মানবে, মানে নিজেকে দুর্বল মনে করবে কেন? বুঝতে পেরেছেন বিষয়টা? যে কি দেখি ডরিবে এ দাস, হেন দুর্বল মানবে। লক্ষণের কি আছে যে আমি ওরা দেখে ভয় পাবো, আমি নিজের এত দুর্বল মনে করবো? বেটা আমি সবাই হারায় আসছি। বুঝতে পেরেছেন? নিকুম্বিলা যজ্ঞাগার, ওই যে খেয়াল আছে নিকুম্বিলা যজ্ঞাগার, নিকুম্বিলা যজ্ঞাগার যেখানে অগ্নি দেবতার পূজা করতেছিল, আপনারা শব্দার্থের মধ্যে বিস্তারিত পাবেন। নিকুম্বিলা স্যার যজ্ঞাগার, এটা লিখে নেন চতুর্থী তৎপুরুষ। যারা সেকেন্ড পেপারে ক্লাস করেন এরা ক্লাসগুলো পাবেন পরবর্তীতে। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে, প্রগল্ভের দুইটা অর্থ, এখানে বইওয়ালারা যে কি বুঝে অর্থ করে আল্লাহ জানে। প্রগল্ভের শব্দের অর্থ হচ্ছে, একটা হচ্ছে আপনার নির্ভীক, আর একটা হচ্ছে দাম্ভিক। এখানে এক্সাম্পলটা ভালো হয় হচ্ছে দাম্ভিক বললে, দাম্ভিক মানে দাম্ভিক বুঝেন তো, অহংকার। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভি, দেখছেন দম্ভি থেকে দাম্ভিক যেটা আসছে, যে নিকুম্বিলা যজ্ঞাগারে অহংকারের সহিত প্রবেশ করলো। কে প্রবেশ করলো? লক্ষণ। নিকুম্বিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভি, আজ্ঞা, আজ্ঞা শব্দের অর্থ কি? আদেশ। আজ্ঞা শব্দের অর্থ কি বললাম? আদেশ। আজ্ঞা কর দাসে, আজ্ঞা মানে আদেশ, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে, নরাধমকে লক্ষণ। নরাধম শব্দের অর্থটা লেখেন অধম যে নর, এটা কর্মধারয় তৎপুরুষ। শাস্তি নরাধমে মানে আমাকে আদেশ করো, আমি কি করি? লক্ষণকে শাস্তি দিই। আরে বেটা তোর কাম যা, তুই মারবি না, আবার আদেশ করার কি আছে? নিকুম্বিলার যজ্ঞাগারে প্রগল্ভে, প্রগল্ভের মানে দুইটা অর্থ, একটা হচ্ছে নির্ভীক, একটা হচ্ছে দাম্ভিক। এখানে দাম্ভিকটা বেটার হয়। যাই হোক, আপনারা নিকুম্বিলার যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভি, আজ্ঞা কর দাসে শাস্তি নরাধমে। তব, তব মানে কি বললাম? তোমার। জন্মপুর মানে কি? জন্মস্থান। তোমার জন্মস্থানে তার পদার্পণ করে বনবাসী, বনবাসীকে লক্ষণ। বনবাসীটা কোন সমাস? উপপদ তৎপুরুষ। বনে বাস করে যে, বনে বাস করে যে। তব জন্মপুরে তাত পদার্পণ করে বনবাসী, হে বিধাত, বিধাত মানে কি? প্রভু। নন্দন কানন লেখেন স্বর্গীয় উদ্যান, নন্দন কানন কি বললাম? স্বর্গীয় উদ্যান। নন্দন কাননে ভ্রমে, স্যার ভ্রমে মানে কি? ভ্রমে মানে হচ্ছে ভ্রমণ করে, ভ্রমে মানে হচ্ছে ভ্রমণ করে। আপনারা বের করবেন ভ্রম শব্দটা আছে কোথায়? ভ্রম। দেখেন আবার বলতেছি, তব জন্মপুরে তার, জন্মপুর মানে কি বললাম? জন্মস্থান। তব নর মানে, এখানে নরের কোনো অর্থ করা হয় না, নাহিয়ান, নরের কোনো অর্থ করা হয় না, এটা কবিতার ছন্দ মিলানোর জন্য বলা হয়েছে। আচ্ছা সমস্যা নাই, আমি আসি, এখানে ঝাপসা হয়ে গেছে, ঝাপসা ঠিক হবে, ওয়েট করেন। রাসেল ক্ষুধা আমারও লাগছে। এটা শেষ না করলে আগামী ক্লাসে বুঝবেন না। হ্যাঁ হ্যাঁ আমি আসি, সমস্যা নেই, ওয়েট করেন। ক্লিয়ার হচ্ছে, ওয়েট করেন। হ্যাঁ আমিও শেষ করাবো, রাসেল শেষ করাতেই হবে। আমার আরো বেশি কষ্ট হচ্ছে, অনলাইনে ক্লাস কিন্তু অনেক এনার্জি লস হয়। আচ্ছা এবার ক্লিয়ার। তব জন্মপুরে তাঁত পদার্পণ করে বনবাসী, বনবাসী কাকে বললাম? লক্ষণকে। নন্দন কানন কি বললাম? স্বর্গীয় উদ্যান। নন্দন কাননে ভ্রমে, ভ্রমে মানে কি বললাম? ভ্রমণ করে। বুঝতে পেরেছেন? ভ্রমে মানে কি বললাম? ভ্রমণ করে। দুরাচার দৈত্যকে লক্ষণ। নন্দন কাননে ভ্রমে দুরাচার দৈত্য, দুরাচার দৈত্য কাকে বললাম? লক্ষণকে বললাম। আচ্ছা প্রফুল্ল কমল, স্যার কমল মানে হচ্ছে কমল, কমল শব্দের অর্থ হচ্ছে পদ্ম ফুল, পদ্ম ফুল।
বা পদ্ম। প্রফুল্ল মানে কি তাজা, প্রফুল্ল শব্দের অর্থ কি তাজা। প্রফুল্ল কমলে কীটবাস, আরে ভাই তাজা ফুলের মধ্যে পোকা ধরছে। দেখছেন তুলনা কিভাবে দিতেছে, যে লক্ষণ কি কি বলতেছে, তাজা ফুলের মধ্যে পোকা ধরছে। নন একটু কি বুঝতে পারতেছেন, প্রফুল্ল কমলে কীটবাস, যে তাজা ফুলে পোকা বাস করতেছে। তাত কহ তাত সহিব কেমনে, আমাকে বলো আমি কিভাবে এটা সহ্য করব। হেন অপমান আমি, হেন মানে কি বললাম, এই হেন মানে কি বলছিলাম খেয়াল আছে আপনাদের, এত এমন। এই অপমান আমি কিভাবে সহ্য করব। কোন অপমান, যে তোমার জন্মস্থানে কে ঢুকছে, বনভাসী দুরাচার দৈত্য এরা ঢুকছে, স্বর্গীয় উদ্যানে কি খারাপ লোকেরা ঢুকছে, এটা আমি কিভাবে সহ্য করব। ভাতৃপুত্র তব, তোমার ভাইয়ের ছেলে হয়ে আমি কিভাবে এটা সহ্য করব। এখানে লেখেন ব্যক্তিত্ববোধ জাগ্রত করা বা ব্যক্তিত্ববোধে আঘাত করা। লিখে নেন ব্যক্তিত্ববোধে আঘাত করা। বুঝতে পেরেছেন, ব্যক্তিত্ববোধে আঘাত করা কি চাচ্ছে, যে বিভীষণের ব্যক্তিত্ববোধটা যেন জাগ্রত হয়। ঠিক আছে, কিন্তু লাভ নেই, বিভীষণ বলতেছে আমি এক কথার মানুষ। প্রফুল্ল কমলে কীটবাস, কহতাৎ সহিব কেমনে হেন অপমান আমি, আমি এই অপমান কিভাবে সহ্য করব। ভাতৃপুত্র তব, তোমার ভাইয়ের ছেলে হয়ে আমি অপমান কিভাবে সহ্য করব। তুমিও হে রক্ষমণি, রক্ষমণিকে, রক্ষমণি হচ্ছে রাক্ষসপুরের মণি, মানে রাক্ষসপুরের প্রধান একজন কর্তাদের মধ্যে একজন। আর রক্ষপুর দ্বারা উদ্দেশ্য কি বিভীষণ, রক্ষমণি দ্বারা। তুমিও হে রক্ষমণি সহিছ কেমন, এটা তুই কিভাবে সহ্য করতেছ। আমি তোমার ভাতিজা হয়ে এটা সহ্য করতে পারতেছি না, আর তুমি কিভাবে সহ্য করতেছ। মানে ওই যে আমরা বলি না মায়ের চেয়ে মাসির দরদ বেশি, ঠিক এই টাইপের আর কি। বুঝতে পেরেছেন এতটুকু? আচ্ছা এতটুকু বুঝতে বলেন। আচ্ছা আমার মনে হয় না যে আপনারা বুঝতে কোনো সমস্যা হচ্ছে। নেট প্রবলেম আমার আমার উপস্থাপনায় কোনো সমস্যা থাকলে ওইটা বলেন। আচ্ছা এবার একটা লাইনের অর্থ লিখে নেন। লেখেন মন্ত্রের কারণে, মন্ত্র লেখেন, মন্ত্রের কারণে সাপ যেভাবে মাথা নিচু করে থাকে। লেখেন মন্ত্রের কারণে সাপ যেভাবে মাথা নিচু করে থাকে, এটা লিখে নেন। মন্ত্রের কারণে সাপ যেভাবে মাথা নিচু করে থাকে। লিখেছেন মাথা নিচু করে থাকে। দেখেন কথাটা কি লিখছে ফার্স্টে, মহামন্ত্র, মন্ত্র মানে কি শক্তি। আপনারা দেখেছেন ওই যে কি জানি বলে, বিন বাজায় সাপ আসে, আর কি কি জানি আসে না। মহামন্ত্র বলে, বল মানে কি শক্তি। মহামন্ত্র বলে যথা, যথা শব্দের অর্থ কিন্তু এখানে, যথা শব্দের অর্থ লেখেন যেভাবে, যথা শব্দের অর্থ এখানে যেভাবে। মন্ত্রের কারণে, আর নম্র শির ফণি, স্যার এখানে নম্র মানে কি নিচু, শির মানে মাথা, আর ফণি শব্দের অর্থ কি সাপ, ফণি, ফণি মূর্ধন্য দিয়ে কিন্তু। এবার আপনারা বের করবেন বাংলা ফার্স্ট পেপারে নত শির শব্দটা আছে কোথায়। ওকে, মন্ত্রের কারণে, মহামন্ত্র বলে মানে মন্ত্রের কারণে, যথা মানে যেভাবে সাপ মাথা নিচু করে থাকে। আপনারা দেখছেন যে সাপুড়ে বিন বাজায় সাপ মাথা নিচু করে করে আসে, ওইটাই বলতেছে। মলিন বদন লাজে, বদন শব্দের অর্থ স্যার, আমরা বদন শব্দের অর্থ জানি শরীর, এখানে বদন মানে হচ্ছে মুখ। এখানে বদন, সংস্কৃতের মধ্যে বদন শব্দের অর্থ মুখ। দেখেন আপনারা আমাদের জাতীয় সঙ্গীতের মধ্যে কিন্তু বদন শব্দটা আছে। মলিন বদন মানে বুঝেন তো, মন খারাপ করে, মন খারাপ করে বলতে হচ্ছে মুখটা খারাপ করে, মানে একটা গোমরা মুখ হয়ে, সোজা কথা এটা। মলিন বদন লাজে, বদন মানে কি বললাম, মুখ, মানে লজ্জা, লজ্জা মুখে। আবার বলতেছি, মন্ত্রের কারণে সাপ যেভাবে মাথা নিচু করে থাকে, তেমনি ভাবে লজ্জা মুখে বিভীষণ উত্তর দিল। আবার বলতেছি, মন্ত্রের কারণে সাপ যেভাবে মাথা নিচু করে থাকে, তেমনি ভাবে লজ্জা মুখে বিভীষণ উত্তর দিল। কি উত্তর দিল দেখেন, উত্তরিলা রথি রাবণ অনুজ, রাবণ অনুজকে, রাবণের ছোট ভাই। এখানে রাবণের ছোট ভাই যারা কি কুম্ভকর্ণ হবে না, এখানে রাবণের ছোট ভাই যারা কি হবে, বিভীষণ। রাবণ অনুজ লক্ষ্মী, স্যার লক্ষ্মী শব্দের অর্থ, এই যে গতকালকে মনে দিয়েছিলাম আপনাদেরকে, লক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে কি লক্ষ্য করে, লক্ষ্মী শব্দের অর্থ হচ্ছে কি লক্ষ্য করে। আর লক্ষ্মী যদি মফলা দেওয়া হয় আর দীর্ঘিকার দেওয়া হয়, এই যে এরকম ভাবে বানানটা হয়, তাহলে কিন্তু এটা দেবতা। এই লক্ষ্মীটা কোথায় আছে বের করবেন। মন্ত্রের কারণে সাপ যেভাবে মাথা নিচু করে থাকে, তেমনি কি বলতেছে, নম্র শিরোফণি
উত্তরিলা রথী রাবণ অনুজ, রাবণ অনুজকে এখানে বিভীষণ, লক্ষ্মী রাবণ আত্মজ, স্যার রাবণ আত্মজ মানে লেখেন মেঘনাদ, রাবণ আত্মজকে মেঘনাদ, এটা হয়তো আপনাদেরকে গতকালকে দিনে মিসিং হয়েছে। রাবণ আত্মজ মানে রাবণের রক্তের, রাবণের রক্তের কে মেঘনাদ, লক্ষ্মী রাবণ আত্মজে মানে রাবণ মেঘনাদকে লক্ষ্য করে বলল, কি বলল, নহি দোষী আমি। আচ্ছা এটা কি বুঝতে পেরেছেন? আচ্ছা স্লাইড আমি মুছতেছি না, কোনো সমস্যা নেই, একটা স্লাইড অনেকক্ষণ থাকে। রাবণাত্ম যে নহি দোষী আমি, আমি কি না দোষী না, বৎস, বৎস বলতে কে মেঘনাদ, যে বৎস আমি দোষী না, বৃথা ভর্ৎস মরে তুমি, ভর্ৎস মানে লেখেন ভর্ৎসনা করা বা তিরস্কার করা, ভর্ৎস মানে কি বললাম, তিরস্কার করা, ভর্ৎস, বৃথা ভর্ৎস মরে তুমি, তুমি আমাকে শুধু শুধু কি করতেছো, তিরস্কার করতেছো, নিজ কর্ম দোষে, নিজ কর্ম দোষ বলতে এখানে কাকে বুঝাচ্ছে, এখানে বুঝাচ্ছে হচ্ছে রাবণকে, নিজ কর্ম দোষের এখানে লেখেন আপনারা রাবণকে, ওই যে রাবণ সীতারা অপহরণ করছে, পরে তো এই ঝামেলাগুলো লাগছে, নিজ কর্ম দোষে হায় মজাইলা, স্যার মজাইলা শব্দের অর্থ কি বলতেছি, মজাইলা, মজাইলা, মজাইলা মানে হচ্ছে বিপদগ্রস্ত করা, মজাইলা শব্দের অর্থ বিপদগ্রস্ত করা, নিজ কর্মদোষে হায়, কোন কার কর্মদোষে, নিজ বলতে কাকে বোঝাচ্ছে এখানে, রাবণকে। আচ্ছা তাহলে রাবণের দোষটা মেঘনাদের উপর দিচ্ছে কেন, দিচ্ছে এই কারণে রাবণের দোষটাকে মেঘনাদ স্বীকার করতেছে না বলেই রাবণের দোষ বলতেছে। একটু ভালো করে বুঝে নেন রাবণকে কেন দোষ দেওয়া হচ্ছে, রাবণকে, কথার কথা আমি একটা অপরাধ করছি, আমার বাবা সেটা প্রতিবাদ করলো না, তার মানে কি এখানে দোষটা আমার বাবারও আছে, বুঝতে পেরেছেন? যে কেন এই দোষটা, রাবণের দোষটা মেঘনাদকে দিচ্ছে, কারণ রাবণের অন্যায়টা মেঘনাদের কাছে অন্যায় মনে হয়নি, এই জন্যই বলতেছে নিজ কর্ম দোষে হায় মজাইলা এই কনক লঙ্কা রাজা, স্যার কনক মানে হচ্ছে স্বর্গীয়, কনক লঙ্কা রাজা মানে এই স্বর্গীয় লঙ্কা রাজ্যটাকে বিপদগ্রস্ত করেছ, মজাইলা শব্দের অর্থ কি বললাম, বিপদগ্রস্ত করা, মজাইলা এই কনক লঙ্কা রাজা, মজিলা আপনি, তুমিও বিপদে পড়ছো, বুঝতে পেরেছেন? নিজের কর্ম দোষের কারণে কি করছো, এই স্বর্গীয় লঙ্কা রাজ্যটাকে তুমি বিপদগ্রস্ত করেছো, নিজেরাও বিপদে পড়ছো। তাহলে এখন এখানে একটা প্রবাদ বাক্য নিশ্চয় মিলে যে অন্যের জন্য গর্ত খুঁড়লে কি হয়, নিজেই সেটার মধ্যে পড়ে। স্যার লাস্টের লাইনটা আরেকটু বুঝান, মহামন্ত্র, স্যার মহামন্ত্র মানে কি, মন্ত্রের কারণে, যথা মানে কি দেখেন আপনারা পড়েন, মহামন্ত্র বলে, মন্ত্র মানে হচ্ছে কি ওই যে বীণ শক্তি, বল মানে শক্তি, মন্ত্রের কারণে, বল মানে এখানে করতেছি আমরা কারণে, মহামন্ত্র বলে, যথা মানে যেভাবে, নম্র শিরফণি মানে সাপ যেভাবে মাথা নিচু করে থাকে, মহামন্ত্রের, মন্ত্রের কারণে সাপ যেভাবে মাথা নিচু করে থাকে, মলিন বদন লাজে, বদন মানে কি বললাম, মুখ মানে লজ্জায় মলিন হয়ে মেঘনাদ বিভীষণ উত্তর দিল, লজ্জায় মলিন হয়ে বিভীষণ উত্তর দিল। আবার দেখলে আপনারা বুঝলেন, মজাইলা এই কনক লঙ্কা রাজা মজিলা আপনি, বিরত, তাহলে বুঝতে পেরেছেন যে অন্যের জন্য গর্ত খুললে কি হয়, নিজেই সেই গর্তে পড়তে হয়। আচ্ছা এবার দেখেন দেবতাদের সর্বদা কি পাপ যুক্ত থাকা উচিত না পাপ মুক্ত থাকা উচিত, পাপ মুক্ত, ওইটাই বলতেছে, বিরত সতত, সতত মানে কি সর্বদা, সতত মানে কি বললাম সর্বদা, বিরত সতত পাপে দেবকুল, দেবকুল মানে সমগ্র দেবতা, দেবতাদের সর্বদা পাপ থেকে মুক্ত থাকা উচিত। আপনারা কপোতাক্ষনদের মধ্যে কিন্তু সতত ওয়ার্ডটা পেয়েছেন, বিরত সতত পাপে দেবকুল, দেবতাদের সর্বদা পাপ মুক্ত থাকা উচিত। এবে, এবে শব্দের অর্থ লেখেন এখন, এবে শব্দের অর্থ লেখেন এবে, এবে শব্দের অর্থ হচ্ছে এখন, আমি দিয়ে দিব একটা স্লাইড, এবে পাপ পূর্ণ লঙ্কানগরী, এখন কি হয়ে গেছে, লঙ্কানগরী পাপে পূর্ণ হয়ে গিয়েছে। প্রলয়, স্যার প্রলয় মানে কি, প্রলয় মানে হচ্ছে মহাপ্রলয় মানে ভূমিকম্প, প্রলয়ে যেমতি বসুধা, বসুধা শব্দের অর্থ কি পৃথিবী, আপনারা একটু বের করবেন বসুন্ধরা শব্দটা বাংলা ফার্স্ট ওয়ার্ডে কোথায় আছে, বসুন্ধরা, প্রলয়ে যেমতি বসুধা মানে মহাপ্রলয় বা ভূমিকম্পর কারণে পৃথিবীর যে খারাপ অবস্থাটা হয়, মহাপ্রলয় বা ভূমিকম্পের কারণে পৃথিবীর যে খারাপ অবস্থা হয়, ডুবিছে লঙ্কা মানে ডুবিছে লঙ্কা নগরী এ কাল সলিলে, কাল সলিল মানে হচ্ছে কাল স্রোত বা সময়ের প্রবাহে, স্যার এটা বুঝি আমি, এটা আমরা বুঝি, কাল সলিল মানে অনেকে বলে সীতার কান্না টান্না, এগুলো না, কাল সলিল শব্দের অর্থ লেখেন সময়ের স্রোতে বা সময়ের প্রবাহে,
বুঝতে পেরেছেন? ডুবিছে লঙ্কা এই কাল সলিলে, এটা কিন্তু কালো সলিল না, দেখেন ডুবিছে লঙ্কা নগরী কাল সলিল, মানে লঙ্কা নগরী সময়ের প্রবাহে আজ খুব খারাপ অবস্থায় ডুবে গেছে। লঙ্কা নগরী সময়ের প্রবাহে আজ কি ডুবে গেছে, তোমাদের দোষের কারণে কিন্তু আজ লঙ্কা নগরী বিধ্বস্ত, এটা হচ্ছে ভাবার্থ। এতটুকু কি বুঝিয়াছেন? রাইট নাহিয়ান? বসুন্ধরা চাষার দুঃখ, আরে বাপ রে বাপ, সব মেধাবী। আচ্ছা, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয় তেই আমি, তেই মানে লেখেন এই জন্য, তেই মানে হচ্ছে এই জন্য, তেই মানে এই জন্য, রাসেল হাসান ভেরি গুড। তেই মানে হচ্ছে রাঘবকে রাম, রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয় তেই আমি, এই জন্যই আমি কি করছি, রামের আশ্রয় গ্রহণ করেছি বা রামের পায়ের নিচে আশ্রয় গ্রহণ করেছি। পরদোষে কে চাহে মজিতে, অপরের দোষে কে বিপদে পড়তে চায়। পরদোষ, এখানে পরদোষ দ্বারা কাকে উদ্দেশ্য, রাবণ। পরদোষ দ্বারা কাকে উদ্দেশ্য, রাবণ। বুঝতে পেরেছেন? পরদোষে কে চাহে মজিতে, আর এখানে লেখেন নৈতিকতা প্রকাশ, এখানে বিভীষণের নৈতিকতা প্রকাশ পেয়েছে এখানে, কারণ বিভীষণ তার আপনজন দোষ করলো, সে কিন্তু আপনজনের পক্ষ নেয়নি, আপনজনকে ছাড় দেয়নি। আমাদের কিন্তু এভাবে ঘুরিয়ে সৃজনশীল কোশ্চেন আসে, এখানে বিভীষণের নৈতিকতা প্রকাশ পেয়েছে। বুঝতে পেরেছেন? পরদোষে কে চাহে মজিতে, মজিতে মানে কি, বিপদে পড়তে চায়। ক্লিয়ার? আচ্ছা, সবাই যাচ্ছেন চাষার দুঃখ, চাষার দুঃখ, হ্যাঁ রাইট। লাস্ট প্যারা আমাদের, রুশিলা বাসত্রাস। রুশিলা মানে লেখেন রাগান্বিত হওয়া, রুশিলা শব্দের অর্থ লেখেন রাগান্বিত হওয়া, রাগান্বিত হওয়া বুঝেন তো, ক্ষিপ্পা গেছে গা। রুশিলা বাসত্রাস। এবার আপনারা একটা লাইনের অর্থ লেখেন, এবার একটা লাইনের অর্থ লেখেন, গভীর রাতে আকাশে যেভাবে মেঘের গর্জন হয় বা বজ্রের আওয়াজ হয়, আপনারা মেঘের গর্জনই লেখেন। গভীর রাতে আকাশে যেভাবে মেঘের গর্জন হয়, লিখে নেন, গভীর রাতে আকাশে যেভাবে মেঘের গর্জন হয়। লিখে নিয়েছেন? গভীর রাতে আকাশে যেভাবে মেঘের গর্জন হয়। দেখেন গম্ভীর মানে কি, এখানে গম্ভীর মানে গৌতম গম্ভীর না, দেখেন গম্ভীর মানে হচ্ছে গভীর। যেমতি মানে কি, যেভাবে। নিশীত মানে কি, নিশীত মানে রাত, নিশীত মানে হচ্ছে আরো গভীর রাত আর কি, যাই হোক, নিশীত মানে কি রাত। অম্বর মানে কি আকাশ। মন্দ্রে শব্দের অর্থ কি, শব্দ। আর জিমুতেন্দ্র মানে হচ্ছে, মন্দ্রে মানে হচ্ছে শব্দ হওয়া, আর জিমুতেন্দ্র কপি কপি হচ্ছে হচ্ছে মেঘের আওয়াজ। স্যার আসলে কি জানেন, জিমুতেন্দ্র বলে কোনো শব্দ নেই, কিন্তু জিমুতেন্দ্র বলে কিন্তু কোনো শব্দ নেই, এখানে হবে জিমুতেন্দ্র। আমি লিখে দিচ্ছি আপনাদেরকে, জিমুতেন্দ্র বলে কিন্তু কোনো শব্দ নাই। শব্দটা আসলে কি জানেন, শব্দটা আসলে হচ্ছে জিমুত, এই যে জিমুত নাথ, এরকম শব্দ, কিন্তু মাইকেল মধুসূদন দত্ত নিজের কবিতার জন্য বানায় নিছে আর কি। যাই হোক, গভীর রাতে, গম্ভীর মানে গভীর, যেমতি যেভাবে, নিশীত মানে রাত, অম্বর মানে আকাশ, মন্ত্রে মানে শব্দ হয়, জিমুতেন্দ্র কপি মানে হচ্ছে মেঘের গর্জন। কপি শব্দটা বাংলা একাডেমির অভিধানে নাই, এটা একটা ভাব অর্থটা আমরা করিয়ে নিয়েছি। গভীর রাতে আকাশে যেভাবে মেঘের গর্জন হয় তেমনি ভাবে জোরে, বুঝতে পেরেছেন, তেমনি ভাবে জোরে কহিলা বীরেন্দ্র বলি, মানে তেমনি ভাবে জোর গলায়। আমাদের অনেক সময় আছে না, বাবারা ঘরে ঢুকলে এমন চিল্লাচিল্লি করে মেজাজ খারাপ হয়ে যায়। কহিলা বীরেন্দ্র বলি, বীরেন্দ্র বলিকে বীরেন্দ্র, দেখেন বীর মানে বীর, ইন্দ্র মানে রাজা, মানে বীরদের রাজা। আর বলি শব্দের অর্থ কি লেখেন, শক্তিশালী। আর বীরেন্দ্র বলি দ্বারা কাকে উদ্দেশ্য, মেঘনাথকে। কহিলা বীরেন্দ্র বলি, বীরেন্দ্র বলি কি বলতেছে, ধর্মপদগামী, তুমি ধার্মিক লোক। কাকে বলতেছে দেখেন, বিভীষণকে বলতেছে, ধর্মপথগামী তুমি ধার্মিক লোক, হে রাক্ষস রাজানুজ। দেখেন খেয়াল করেন, রাক্ষস রাজকে, রাক্ষস রাজ, রাক্ষস রাজ হচ্ছে রাবণ, আর এখানে কি বলতেছে, রাক্ষস রাজ অনুজ, তাহলে এখানে কি হবে, বিভীষণ। হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি, তুমি জগতে বিখ্যাত, সেলিব্রিটি পার্সন, সেলিব্রিটি পার্সন। দেখেন ধর্মপদগামী,
কপি শব্দের অর্থ শব্দ, বুঝছেন? কপি শব্দের অর্থ শব্দ। ধর্মপদগামী, ধর্মপদগামী মানে কি? তুমি ধার্মিক লোক। কাকে বুঝাচ্ছে? মেঘনাদ বিভীষণকে বুঝাচ্ছে। হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি, তুমি জগতে খুব বিখ্যাত, মানে তোমার সেলিব্রিটি পার্সন। কোন ধর্ম মতে? স্যার ধর্ম বলতে এখানে নীতি, এখানে ধর্ম দ্বারা উদ্দেশ্য হচ্ছে নীতি। কোন ধর্ম মতে কহ দাসে শুনি, দাস বলতে কাকে বুঝাচ্ছে? মেঘনাদ নিজেকেই বুঝাচ্ছে। কোন নীতি অনুসারে তুমি আমাকে বলো। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এই সকলে দিলা জলাঞ্জলি। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি, জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এই শব্দের অর্থ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক। জ্ঞাতি মানে আত্মীয়, ভ্রাতৃত্ব মানে ভাইয়ের সম্পর্ক, জাতি মানে সেম একই কথায় বংশীয় সম্পর্ক। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি। যে বলতেছে, দেখেন এটার বিষয়টা কি, মানে কোন মাদ্রাসার পোলাপান যদি নামাজ না পড়ে তাহলে আমরা কিভাবে বলি, এই তুই না মাদ্রাসায় পড়স, তুই নামাজ পড়স না কেন? আরে ভাই আপনি মাদ্রাসায় পড়েন না দেখে কি আপনার জন্য নামাজ পড়স না? তো কি করে? টিটকারি করে। সে মাদ্রাসার স্টুডেন্ট দেখে তারা টিটকারি করে। এরকম ভাবে দেখেন বিভীষণ খুব নীতিবান লোক। বিভীষণ কি বললো? যে অন্যের দোষের ভার আমি নিব না। বিভীষণের কথা হচ্ছে এটা। এখন মেঘনাদ টিটকারি করে বলতেছে, তুমি তো খুব ধার্মিক লোক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা কি ঠিক? বুঝা গেছে? কারণ আমরা এই যে এক্সাম্পল কিন্তু অনেক সময় ভিতর মানে ইয়া পড়ে। যেমন কথার কথা মনে করেন, আমরা একটা কথা বলি এরকম যে হাতের 5 আঙ্গুল সমান হয় না, যখন যেখানে দিতে হয় হাতের 5 আঙ্গুল সমান হয় না, এটা কিন্তু আমাদের একটা প্রবাদ বাক্য। আবার আমরা কিন্তু সময় অনুসারে এটা বলি, একটা ভাত টিপলে হাঁড়ি ভরা ভাতের অবস্থা জানা যায়। বুঝতে পেরেছেন বিষয়টা? তো এইভাবেই মেঘনাদ মানে বিভীষণ নীতিমান লোক, তার নীতির প্রতি কোশ্চেন করতেছে মেঘনাদ। দেখেন, ধর্মপদগামী, তুমি তো ধার্মিক লোক। হে রাক্ষস রাজানুজ, বিখ্যাত জগতে তুমি, তুমি জগতে খুব বিখ্যাত। কোন ধর্ম মতে মানে কোন নীতি অনুসারে কহ দাসে শুনি আমাকে বলো। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছ। এখন মেঘনাদের কথা কি? যত কিছুই হোক আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা যাবে না। আর বিভীষণের কথা কি? অন্যায় যার তার পক্ষ নেওয়া যাবে না। বুঝতে পেরেছেন? হ্যাঁ, আপনারা বলেন কারটা নীতিবান বেশি প্রকাশ পেয়েছে? অবশ্যই বিভীষণেরটা। শাস্ত্রে বলে, শাস্ত্র মানে বুঝেন তো, ধর্মীয় কথা, ধর্মশাস্ত্র। শাস্ত্রে বলে গুণমান যদি পরজন, গুণমান মানে কি? গুণী। গুণমান শব্দের অর্থ কি? গুণ আছে যার, গুণ আছে যার। দেখেন দেখেন আরেকটা এক্সাম্পল কি বলে, মূর্খ বন্ধুর চেয়ে মানে চালাক শত্রু বা বুদ্ধিমান শত্রু থাকা অনেক ভালো, এটা বলে। কিন্তু আবার কি বলে, দুর্জন বিদ্বান হইল পরিত্যাজ্য। আরে ভাই, এগুলো তো আমাদেরই তৈরি করা, আমরা তো আর অ্যাকুরেট কোনো কিছু দিতে পারবো না। দেখছেন যে মূর্খ বন্ধুর চেয়ে চালাক শত্রু বা বুদ্ধিমান শত্রু বহুত ভালো। আবার কি বলে, দুর্জন বিদ্বান হইল পরিত্যাজ্য। যাই হোক, এগুলো আর আমাদের ইয়ার বিষয় না। এই সকলে শাস্ত্রে বলে মানে ধরবে। আচ্ছা, শাস্ত্র শব্দটা আছে কোথায় একটু বলে দিয়েন তো আমাকে। গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, মানে পর যদি গুণী হয় আর স্বজন যদি গুণহীন হয় মানে বেগুন হয়, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। তারপরও কাকে ইয়া করতে হবে? নির্গুণ স্বজন, মানে কাকে আপন করে নিতে হবে? স্বজনকে, আত্মীয়কে আপন করে নিতে হবে, পরকে আপন করা যাবে না। তথাপি নির্গুণ স্বজন শ্রেয়, পর পরই সদা। কি বলতেছে? পর সর্বদা কি থাকে? পরই থাকে। বুঝতে পেরেছেন? পর পরই সদা। ক্লিয়ার? এই শিক্ষা, এই শিক্ষা বলতে কোন শিক্ষা? এই যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা শিক্ষা। এখানে টিটকারি করে বলতেছে, লিখে রাখেন, টিটকারি করে বলতেছে। এই শিক্ষা মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার শিক্ষা হে রক্ষবর, হে মেঘনাদ, কোথায় শিখলে? তুই কোথায় শিখছো? কোন ধর্মগ্রন্থ আছে বাইর করতো? ওই যে হুজুর করে আমরা বলি, আচ্ছা তুই যে আজকে নামাজ পড়লি না, কোন কিতাবে লেখা আছে আমার একটু কত, আজকে আসর নামাজ পড়লি না যে? এরকম এই শিক্ষা হে রক্ষবর কোথায় শিখিলে? কিন্তু বৃথা গুঞ্জি তোমাকে টিটকারি করতেছি না, তোমাকে কটাক্ষ করতেছি না, সারাক্ষণ কটাক্ষ করে তোমার একটু কটাক্ষ করতেছি না, মেজাজটা কেমন লাগে? বৃথা গঞ্জি তোমার কোনো টিটকারি করতেছি না। হেন সহবাস, সহবাস মানে এখানে বন্ধুত্ব। হেন সহবাস মানে হচ্ছে এখানে বন্ধুত্ব। বুঝতে পেরেছেন? হেন সহবাসে, দেখি কার কি কমেন্ট। এটা বিজ্ঞান কেন? আচ্ছা জ্ঞান, জ্ঞাতিত্ব, এটা জ্ঞান না স্যার, এটা জ্ঞাতিত্ব। হেন সহবাসে এমন বন্ধুত্বের কারণে হে পিতৃব্য বর্বরতা, বর্বরতা মানে হচ্ছে নিচু কাজ, বর্বরতা কেন না শিখিবে। এটা আমাদের বাঙালি মাদের মতো অবস্থা। সেটা কি? ভাবি আমার ছেলে তো ভালোই ছিল, আপনার ছেলের সাথে মিশে খারাপ হয়ে গেছে। আমার মেয়ে তো ভালোই ছিল, আপনার মেয়ের সাথে মিশে খারাপ হয়ে গেছে।
তা আমরা কি করি, নিজের দোষটা অপরের উপর চাপাই দিতে খুব মজা লাগে, যত দোষ নন্দ ঘোষ। দেখেন, হেন সহবাসে এমন বন্ধুত্বের কারণে হে পিতৃব্য মানে হে চাচা বর্বরতা কেন না শিখিবে, বেটা তোর বন্ধুরাই তো খারাপ, তো তুই খারাপ কাজ শিখবি না কেন, এটাই বলতেছে। বর্বরতা মানে হচ্ছে মন্দ কাজ, মন্দ কাজ কেনই না শিখিবে। গতি যার নিজ সহ, সহ মানে কি বন্ধু, গতি যার, নিচ বানানটা একটু ভালো করে দেন। এই নিচ, এই নিচ মানে হচ্ছে নিচে, আর এই নিচ মানে হচ্ছে নিকৃষ্ট, বুঝতে পেরেছেন? গতি যার নিচ সহ, সহ মানে বন্ধু, গতি যার নিচ সহ মানে যার বন্ধুরা নিচু প্রকৃতির, গতি মানে এখানে প্রকৃতি বোঝাচ্ছে, যার বন্ধুরা নিচু প্রকৃতির, নিচ সে দুর্মতি, দুর্মতি মানে কি অসৎ বুদ্ধির অধিকারী, সে তো অসৎ বুদ্ধির অধিকারী হবে। মানে ওই যে আমরা বলি না সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, আর পাবজি খেলায় নিশ্চিত মাস, এটাই। নিচ সে দুর্মতি, সে তো অসৎ বুদ্ধির অধিকারী হবে। দেখি একটুকুর মধ্যে কোনো প্রবলেম থাকলে একটু কমেন্টে জানান দয়া করিয়া। শাস্ত্র বিড়ালের মধ্যে আছে, রাইট। শেষের প্যারা বলতে কোনটা দেখেন, কোত্থেকে বলবো? বৃথা গঞ্জি তোমা, তোমাকে শুধু শুধু তিরস্কার করতেছি। এর অক্ষবর দেখেন, হেন সহবাসে হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে, বর্বরতা কেনই না শিখিবে, তোমার বন্ধুরা খারাপ হলে তুমি বা খারাপ কাজ করবেই বা না কেন, ঠিক আছে। গতি যার নিচ সহ, যার বন্ধুরা নিচু প্রকৃতির, নিচ সে দুর্মতি, সে তো অসৎ বুদ্ধির অধিকারী হবেই। হঠাৎ করে অনেকে ঢুকতেছেন, মানে কি নেট কানেকশন শেষ হয়ে গেছিল নাকি? জলাঞ্জলি থেকে বলতেছি। আচ্ছা একটুকু দেখেন, ধর্মপদগামী, আচ্ছা দেখেন, তুমি ধার্মিক লোক হে রাক্ষস রাজনজ, মানে হে বিভীষণ, তুমি জগতে বিখ্যাত কোন ধর্মমতে কোন নীতি অনুসারে, কহ দাসে শুনি, আমাকে বলো আমি শুনি। জ্ঞাতিত্ব ভ্রাতৃত্ব জাতি এ সকলে দিলা জলাঞ্জলি, মানে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেছ, বুঝতে পেরেছেন? এরপর এরপর তো আছে যে শাস্ত্রে বলে, মানে ধর্মীয় বা প্রচলিত নীতি কথা বলে, গুণবান যদি পরজন, পর যদি গুণী হয়, গুণহীন স্বজন, স্বজন যদি নির্গুণ হয়, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়। তারপর কে ভালো? স্বজন ভালো, মানে পরের চেয়ে আপন ভালো, এটাই বলতেছে। পর পরই সদা, পর সর্বদা কি থাকে? পরই সদা। কোন অ্যান্সারটা রাসেল হোসেন বুঝলাম না, কোন অ্যান্সারটা দিব?